জয়ের কথায় শ্রাবন্তী আগের ন্যায় বলে ওঠে, না আসার তো কথা ছিল না, আমি তো বলেছিলাম আমি আসবো। শ্রাবন্তীর কথায় জয় হালকা হাসে, তবে কিছু বলে না। শ্রাবন্তী ফের জয়কে বলে ওঠে, আমি কিন্তু আমার উত্তরটা পেলাম না জয় ভাইয়া। শ্রাবন্তীর কথা শুনে জয় কিছুটা অবাক কণ্ঠে বলে ওঠে, কিসের উত্তর? ওই যে আমাকে এখানে ডাকার কারণ। শ্রাবন্তীর কথা শুনে জয় বুঝতে পারে এবার। সে শ্রাবন্তীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে, বলবো, এত তাড়া কিসের তোমার? জয়ের কথায় শ্রাবন্তী থমথমে মেজাজে বলে ওঠে, আমার কাছে আপনার মতো এত সময় নেই জয় ভাইয়া, তাই কি বলবেন তাড়াতাড়ি বলুন, আর যদি না বলতে চান তাহলে আমি আসছি। শ্রাবন্তীর কথায় জয় বেশ অবাক হয়। এই শ্রাবন্তীকে সে কিছুতেই চিনতে পারছে না। মাত্র কয়েকদিনের তফাতে এত পরিবর্তন ভাবতে পারছে না জয়। শ্রাবন্তীর দিকে কিছু সময় তাকিয়ে থেকে সময় নিয়ে বলে ওঠে, 3 দিন পর আমরা চলে যাচ্ছি শ্রাবন্তী। জয়ের কথায় শ্রাবন্তী এবার শান্ত চোখে তাকায় জয়ের পানে। চোখাচোখি হয় দুজনের। শ্রাবন্তী অসহায় হয়ে তাকিয়ে থাকে জয়ের পানে কিছু সময়। মন যে চায় না প্রিয় মানুষটার দূরত্ব, কিন্তু ভাগ্য যে চায় দুজনের দূরত্ব। শ্রাবন্তী নিজেকে সামলে নিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, হুম, জানি। শ্রাবন্তীর এত ছোট উত্তরটা হয়তো জয় আশা করেনি। তাই সে অসহায় কণ্ঠে বলে ওঠে, আমি চলে যাচ্ছি শুনেও কি তোমার কিছুই বলার নেই? জয়ের কথা শুনে শ্রাবন্তী জয়ের দিক থেকে চোখ সরিয়ে শূন্য রাস্তার দিকে তাকিয়ে মিথ্যা উত্তর দেয়। না, নেই। ভেবে দেখো শ্রাবন্তী, আজই আমাদের হয়তো শেষ দেখা। তাই প্লিজ নিজের মনের কথাটুকু আমায় বলে দাও। হয়তো আর বলার সুযোগ পাবে না তুমি। জয়ের কথায় শ্রাবন্তী এবার জয়ের পানে তাকায়। কিছু সময় চুপ থেকে মনে মনে হাহাকার কণ্ঠে বলে ওঠে, বলার তো অনেক কথাই আছে জয় ভাইয়া, তবে বলার মতো যে পরিস্থিতি নেই এখন। তবে মুখে বলে আর এক কথা। কি কথা বলবো শুনি? শ্রাবন্তীর কথা শুনে জয় কাতর কণ্ঠে বলে ওঠে, তোমার কি কিছু বলার নেই? জয়ের কথা শুনে শ্রাবন্তী কাটকাট কণ্ঠে বলে ওঠে। না, নেই। শ্রাবন্তীর এই উত্তরে জয়ের খুব কষ্ট হয়। মেনে নিতে পারে না সেই উত্তর। বুকের ভিতর তীব্র এক ব্যথার অনুভব সৃষ্টি হয় তার। জয় শ্রাবন্তীর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, কেন করছো এমনটা? আমি জানি তোমার বলার অনেক কিছুই আছে। তাহলে কেন বলছো না তুমি? তুমি তো আমায় ভালোবাসো। তাহলে কেন বলছো না সেটা? প্লিজ বলো যে তুমি আমায় ভালোবাসো। জয়ের কথায় শ্রাবন্তী বিরক্ত হয়, বেশ রাগও হয়। তার এক কথা আর কতবার একটা মানুষকে বলা যায় সে ভেবে পায় না। সে এবার কিছুটা চিল্লিয়ে বলে ওঠে, কতবার আমি আপনাকে বলবো আমি আপনাকে ভালোবাসি না, তাহলে কেন বারবার একই প্রশ্ন করে যাচ্ছেন আপনি? আর এই কথা বলার জন্য আপনি আমায় ডেকেছেন? আমি যদি আগে জানতাম না তাহলে কখনোই এখানে আসতাম না। বলেই শ্রাবন্তী যেই চলে যেতে নেবে অমনি জয় শ্রাবন্তীর হাত পেছন থেকে আঁকড়ে ধরে। থেমে যায় শ্রাবন্তী, তবে জয়ের পানে সে তাকায় না। রাগে তার শরীর কাঁপছে মৃদু। সে রীতিমতো ফুঁসছে। এর মাঝেই জয় ধীর কণ্ঠে বলে ওঠে, আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমায় ভালোবাসো না। তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, হে জীবনে আর কোনো দিন তোমার সামনে মুখ দেখাবো না। কোনো দিন আর ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। শ্রাবন্তীর হৃৎপিণ্ড যেন হঠাৎ থেমে গেল। জয়ের শেষ কথাগুলো তার মনে গেঁথে যেতে থাকে গাঢ় দাগ কেটে। পেছন থেকে জয়ের হাতের স্পর্শে তার শরীর কেঁপে ওঠে এক মুহূর্তের জন্য, কিন্তু সে নিজেকে শক্ত করে রাখে। চোখের পাতা ভারী হয়ে আসে। বুকের ভিতর অদ্ভুত এক টানাপড়া শুরু হয়। চোখ মেলে তাকাতে পারছে না শ্রাবন্তী। গলার স্বর যেন হারিয়ে ফেলেছে তার ভাষা। ঠোঁট কাঁপছে, চোখে জমে উঠছে জলরাশি। শ্রাবন্তীকে চুপ থাকতে দেখে জয় কাতর কণ্ঠে বলে ওঠে, প্লিজ শ্রাবন্তী, বলো, শেষবারের মতো আমার কথাটা রাখো। আর কোনো দিন আমার এই জায়গায় এসে হয়তো দাঁড়াতে পারবো না। হয়তো আমাদের এটাই শেষ দেখা। তাই প্লিজ বলো, প্লিজ শ্রাবন্তী বলো। শেষবারের মতো আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমাকে ভালোবাসো। প্লিজ শ্রাবন্তী, আমি হাত জোর করে বলছি, প্লিজ বলো, প্লিজ শ্রাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি আপনাকে, আমি ভালোবাসি আপনাকে।
জয়ের শরীর যেন হঠাৎ জমে গেল, সময় থেমে গেছে চারপাশে, কেবল হৃদয়ের স্পন্দন শুনতে পাচ্ছে সে, জোরে, দ্রুত, অস্থির। শ্রাবন্তীর কণ্ঠস্বর তার কানে ধ্বনিত হতে থাকে বারবার, যেন এক অলৌকিক বাস্তবতা। চোখ বড় হয়ে আসে, ঠোঁটে কাঁপুনির মতো এক হাসি ফুটে ওঠে, অবিশ্বাস আর বিস্ময়ে মেশানো এক প্রশান্তির হাসি। তার চোখ ভরে ওঠে অশ্রুতে, বুকের সবটুকু ভার যেন হঠাৎ ঝরে পড়ে যায়, হাতের বাঁধন শক্ত হয় আরও একটুখানি, যেন এই মুহূর্তটা চিরতরে ধরে রাখতে চায়। ভেতরে ভেতরে সে ভেঙে পড়ে, কিন্তু সেই ভাঙন আনন্দের পূর্ণতার এক গহীন নীরব স্বস্তি ছড়িয়ে পড়ে তার চেহারায়, যেন পৃথিবীর সমস্ত অপেক্ষা শেষ হলো এই একটি স্বীকারোক্তিতে। জয় এবার খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে, আমি জানতাম তুমি আমায় ভালোবাসো। আমার যে কি খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি আজ খুব 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 খুশি শ্রাবন্তী। জয়ের কথায় শ্রাবন্তী জয়ের পানে তাকায়। কি আনন্দ জয়ের চোখে মুখে, যেন হাসির মুক্ত ঝরছে। শ্রাবন্তী কিছু সময় তাকিয়ে থাকে সেই হাসি মাখা মুখ পানে, কিছু সময় চুপ থেকে নিজের চোখের পানি মুছে নিয়ে চাপা কণ্ঠে বলে ওঠে, তবে আমাদের একসাথে হওয়ার নয় জয় ভাইয়া। আমি আপনাকে ভালোবাসলেও আপনার আমার পথ কখনো এক হবার নয়। আমাদের দুজনের পথ হলো আলাদা এক গন্তব্য। জয়ের মুখের হাসি ধীরে ধীরে কমে যায়, চোখের দীপ্তি নিভে যেতে থাকে, যেন কেউ ভেতর থেকে আলো নিভিয়ে দিল। আনন্দের ঝড় থেমে গিয়ে এক শূন্যতার হাওয়া বইতে থাকে তার চারপাশে। চোখের পাতা কাঁপে, ঠোঁটের কোণে আটকে যায় অস্পষ্ট এক শব্দ, যেটা আর বেরোয় না। মুহূর্তেই তার মুখভঙ্গি বদলে যায়, আশার পাখিরা ভেঙে পড়ে, বুকের গভীর থেকে উঠে আসে তীব্র এক বিষাদের ঢেউ, শরীরটা ভার হয়ে আসে, হাতের বাঁধন আলগা হয়ে যায়, মনে হয় শক্তি যেন হারিয়ে ফেলেছে সে। চোখে ভেসে ওঠে এক বিস্ময় মিশ্রিত কণ্ঠ, বুকের ভিতর জমে ওঠে নিঃশব্দ এক চিৎকার। সময়টা যেন হঠাৎ করে থেমে যায় না, বরং দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে, যন্ত্রণার ভারে আর্তনাদ করে। স্বপ্ন ভাঙার সে মুহূর্তে আকুল কণ্ঠে বলে ওঠে, কেন? আমরা দুজন দুজনকে তো ভালোবাসি, তাই না? তাহলে কেন আমাদের পথ আলাদা হবে? তুমি কি এই সমাজ নিয়ে ভয় পাচ্ছ? তুমি শুধু একটি বার আমার হাত ধরে আমার সঙ্গ দাও। আমি কথা দিচ্ছি, এই পুরো সমাজের বিরুদ্ধে গিয়ে হলেও আমি তোমার হাত ছাড়বো না। আমি তোমার হাত শক্ত করে ধরে রাখবো। পুরো পৃথিবীর সাথে হলেও আমি যুদ্ধ করব। শুধু তুমি আমার পাশে থাকো। জয়ের কথায় শ্রাবন্তী এবার হালকা চাপা হেসে বলে ওঠে, আপনার কি মনে হয় ধর্মের জন্য আমি আপনার থেকে পালাচ্ছি? না, তা না। আরে, ধর্ম দিয়ে কি হবে? আমি তো চাইলে এক্ষুনি আপনার হাত ধরে গিয়ে ধর্ম পরিবর্তন করে আমি মুসলিম হতাম, সঙ্গ দিতাম আমি আপনার। ভালোই যখন বাসতাম, তাহলে ধর্মের জন্য আপনার আমার দূরত্ব কেন বাড়াবো আমি? শ্রাবন্তীর কথায় অবাক হয় জয়। সে অবাক কণ্ঠে বলে ওঠে, তাহলে কেন পালাচ্ছ তুমি আমার থেকে? কিসের এত দূরত্ব তোমার আমার থেকে? কেন একসাথে আমাদের পথ হবার নয়? কিসের এত বাধা যেটা তোমাকে আর আমাকে আলাদা করছে? জয়ের কথায় শ্রাবন্তী জয়ের পানে তাকায়। বেশ কিছু সময় জয়ের পানে তাকিয়ে থেকে সে এবার হালকা এগিয়ে গিয়ে ব্রিজের রেলিং ঘেঁষে দাঁড়ায়। জয় অবাক হয়ে তাকায় শ্রাবন্তীর পানে। উত্তরের দিকের দমকা হাওয়ায় তার খোলা চুলগুলো উড়িয়ে দেয়। ব্রিজের নিচে নদীর পানি ধীরে ধীরে বয়ে চলেছে, যেন সব কথা চেপে রেখে কেবল শ্রাবন্তীর চোখের ভাষা পড়ছে। আকাশে মেঘের আস্তরণ, কোথাও এক ফালি চাঁদ উঁকি দিয়ে যেন ছুঁয়ে যেতে চাইছে তার মুখ। দূরের আলোগুলো অস্পষ্ট ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে রাতের কুয়াশায়। উত্তরের দিক থেকে বয়ে আসা দমকা হাওয়া শ্রাবন্তীর চুলগুলো এলোমেলো করে উড়িয়ে নিচ্ছে। তার ওড়নাটাও দোল খাচ্ছে বাতাসে, যেন ব্যাকুল হয়ে কিছু বলছে নিঃশব্দে। নদীর গায়ে হালকা ঢেউ, ব্রিজের রেলিংয়ে বাতাসের স্পর্শে ধাতব এক ধ্বনি কানে আসে, টুপটাপ থরথর শব্দের মতো।
পাশে ল্যাম্পপোস্টের হালকা হলদেটে আলোয় দুজনের ছায়া ফেলে রেখেছে পিচ ঢালা ব্রিজের মাটিতে একসাথে কিন্তু আলাদা। চারপাশের দৃশ্যটুকু যেন থেমে আছে, শুধু বাতাস আর নদী চলেছে আর চলছে তাদের ভেতরের না বলা যুদ্ধ। শ্রাবন্তী এবার সামনের দিকে তাকায়, সেই দূর সুদূরে যতখানি তার চোখ যায় ঠিক ততখানি। শ্রাবন্তী এবার দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আজ আপনাকে একটা গল্প বলি, একটা ছোট্ট মেয়ের গল্প। জয় শ্রাবন্তীর পানেই তাকিয়ে থাকে, শ্রাবন্তী কি বলতে চায় সেটা শোনার জন্য। শ্রাবন্তী কিছু সময় থেমে ফের বলে ওঠে, মেয়েটার বয়স ছিল তখন মাত্র 5 বছরের। মেয়েটার জন্ম এক মধ্যবিত্ত পরিবারের হিন্দু ঘরে। তার কোনো ভাই কিংবা বোন ছিল না। সে আর তার বাবা মা তিনজন মিলেই তাদের ছোট্ট একটা সংসার। বেশ ভালোই যাচ্ছিল তাদের জীবন, হাসি মজা আনন্দে। বাবা যা রোজগার করত তা দিয়ে সুন্দর জীবন চলে যেত তাদের। বলতে গেলে খুব সুখের সংসার তাদের। তবে কথায় আছে না, সুখ বেশি দিন চিরস্থায়ী নয়। সেই ছোট্ট মেয়েটার জীবনেও সুখ জিনিসটা চিরস্থায়ী ছিল না। হুট করেই তাদের সুখের সংসারে ঝড় নেমে আসে। সে ঝড় নয়, যেন এক কাল বৈশাখী ঝড়। যেই ঝড় তাদের জীবনের সব কিছু এক মুহূর্তে এলোমেলো করে দেয়, সব কিছু মুহূর্তে তছনছ করে দেয়। ছোট্ট মেয়েটার বাবা প্রতিদিনের মতো কাজে যায়, তবে সেদিন আর তার বাবা ফেরে না। রোজকার মতো সেদিন আর বাড়িতে তার বাবা পা রাখে না, হারিয়ে যায় চিরতরে। রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে তার বাবা। মুহূর্তেই সব কিছু শেষ হয়ে যায়। এক নিমেষেই সব কিছু এলোমেলো হয়ে যায় তাদের জীবনে। মাথার উপরের একমাত্র ছায়া চলে যায় তাদের। বাবার মৃত্যুর খবর পেয়ে ছোট্ট মেয়েটির মা তা সইতে না পেরে সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যায়। ব্যাস, সব শেষ। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সব শেষ। ছোট্ট মেয়েটা একা হয়ে পড়ে। একদিন এসে তার বাবা মা দুজনকে চিরতরে হারিয়ে ফেলে। এ তো বড় একটা পৃথিবীতে মুহূর্তে সে নিঃস্ব হয়ে পড়ে। কেউ রয় না তার। বাবা মা দুজনেই তাকে একা করে ফেলে রেখে চলে যায়। এই স্বার্থপর পৃথিবীর বুকে বাবা মা হারা মেয়েটাকে নিকৃষ্ট বাড়িওয়ালাটি মধ্যরাতে বের করে দেয় বাড়ি থেকে। ছোট্ট মেয়েটাকে তাদের বাড়িতে রেখে কি করবে? সে তো আর প্রতি মাসে মাসে ভাড়া মেটাতে পারবে না। টাকার জন্য 5 বছরে সেই মেয়েটাকে বের করে দেয় বাড়িওয়ালা মধ্যরাতে। চারপাশে কি ভয়ঙ্কর এক পরিবেশ। বাচ্চা মেয়েটার মনে ভয় সৃষ্টি করে। যেই মেয়ে দিনের বেলা বাবা মা ছাড়া এক পা কোথাও এগোতো না, সেই দিন সেই মেয়ে রাতারাতি এক মধ্যরাতে শূন্য এক জায়গায় একা দাঁড়িয়েছিল। তার চারপাশটা কেবলমাত্র শূন্য আর শূন্য, কোথাও কারো দেখা নেই। চারপাশের সেই কুকুরের ভয়ঙ্কর ডাক তাকে আরো ভয় পাইয়ে দেয়। সেদিন ভয় সে চিৎকার করে কেঁদে কেঁদে বলে ওঠে, কেউ আছো? আমাকে নিয়ে যাও, আমার ভয় লাগছে। আমি আমার বাবা মার কাছে যেতে চাই। কিন্তু সেদিন সেই ছোট্ট মেয়ের আর্তনাদ কারো কানেই পৌঁছায় না। ছোট্ট মেয়েটার কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না, আর থাকলেও সেই চিনত না। তার কারণ তার বাবা মা যে পালিয়ে বিয়ে করেছে, তাই কখনো নিজের বাবা মা ছাড়া সে আর কাউকেই চিনত না, কারোর কাছে সেদিন যেতে পারেনি। তাই সেদিন একা হয়ে মেয়েটা সেখানেই ভয়ে চিৎকার করে কাঁদছিল। তার সেদিন কান্নার আওয়াজে হয়তো কারো মন গলেছিল। নির্জন সেই রাতে এক কপতি রিকশায় করে কোথাও যাচ্ছিল। হয়তো বাড়ি ফেরার ধারায় ছিল তারা। তবে রাস্তায় সেদিন সেই মেয়েটির কান্না শুনে তারা থামে, এগিয়ে আসে ছোট্ট মেয়েটার কাছে। এগিয়ে এসে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করে বলে, তুমি এখানে কি করছো মা? এত রাতে তোমাকে কে একা এখানে ফেলে গেছে? কারো আওয়াজে এই মেয়েটি তাকাতে আটকে ওঠে, ভয়ে পিছিয়ে যায় 2 কদম। তবে পাশে থাকা মহিলাটা তা দেখে ছোট্ট মেয়েটাকে আদুরে কণ্ঠে বলে, তোমার ভয় নেই, আমরা তোমার কোনো ক্ষতি করব না। ব্যাস, এই একটা কথা। ছোট্ট মেয়েটা কি বুঝলো কে জানে। বড্ড বিশ্বাস করতে ইচ্ছে করলো তাদের। ছোট্ট মেয়েটির চুপ থাকা দেখে পুরুষটি ফের একই কথা বলে, যা শুনে এবার ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে বলে,
তার বাবা মা কেউ নেই, মারা গেছে। বাড়িওয়ালা বের করে দিয়েছে তাকে। যা শুনি সেই দুই মহান মানুষের বড্ড খারাপ লাগে। তারা আমাকে নিয়ে যায় তাদের সাথে। তারা হয়তো সেই দিন সেই বাচ্চা মেয়েটাকে সেই ভয়ঙ্কর জায়গায় ফেলে রেখে যেতে চাইনি, তাই নিয়ে যায় তাদের সাথে করে। শুরু হয় মেয়েটির নতুন জীবন, পায় নতুন এক পরিবার। সেই নতুন পরিবার তার নাম রাখে শ্রাবন্তী। পদবী হিসেবে তাদের পরিচয় দেয় শ্রাবন্তী রায় চৌধুরী। পুরো দুনিয়ার কাছে তাকে পরিচয় করায় তাদের মেয়ে হিসেবে, তাদের একমাত্র মেয়ে শ্রাবন্তী রায় চৌধুরী, যাকে তারা দুজন মিলে আদরে দুলালি ভেবে বড় করেছে। কোনো কিছু চাওয়ার আগেই তার সামনে হাজির করেছে। সে না খেলে তারা না খেয়ে বসে থেকেছে তার অপেক্ষায়। রোজ দরজার সামনে চাতক পাখির ন্যায় চেয়ে থেকে অপেক্ষা করে এসেছে। তাদের সব কিছুতেই আমার ভাগটা সবার আগেই খুঁজেছে। ধীরে ধীরে মেয়েটি তাদের কাছে বড় হতে থাকলো। মুহূর্তেই নতুন বাবা মা পেল, যারা কিনা নিজের জন্মদাতা পিতা মাতার থেকেও বেশি তাকে আগলে আগলে রাখতে শুরু করে। তাদের একমাত্র শান্তির জায়গা হয়ে উঠেছে। তারপর একদিন মেয়েটির বাবা তার জন্য একটা বিয়ের সম্বন্ধ আনে। মেয়েটা তখন সবেমাত্র ক্লাস 7-এ পড়ে। ছেলেটা ছিল মেয়েটার বাবার বোনের ছেলে। বাবার ইচ্ছে তার মেয়েকে বিয়ে দিয়ে তাদের পরিবারেই রাখবে, যাতে যখন ইচ্ছে তাকে এক নজর দেখতে পায়। আদরের দুলালিকে যাতে চোখের আড়াল না হতে হয়, সেই কারণেই তিনি বিয়ের প্রস্তাবটা আনে। মেয়েটার বয়স কম হয় আর বিয়ে অবধি সেটা এগোয় না, তাই সেটা ঠিক হয় 6 বছর পর পিছিয়ে দেওয়া হয়। ছেলে চলে যায় নিজের কেরিয়ার গোছাতে বিদেশ। মেয়েটা তার বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। তার রাজি হওয়াতে সেদিন তার বাবার মুখে হাসি ফুটেছিল। সেই হাসি ছিল আনন্দের, গর্বের। তার মেয়ে তাকে ছোট করেনি, তার পছন্দকেই বেছে নিয়েছে। ব্যাস, সেই দিন সেই হাসি দেখে মেয়েটিও মনে মনে ঠিক করে নেয় তার বাবা তাকে যেখানে বিয়ে দেবে সে নির্দ্বিধায় তাকে বিয়ে করে নেবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ জয় ভাইয়া, আমি সেই শ্রাবন্তী, যে মেয়েকে রাস্তা থেকে তুলে এনে তারা এত বড় করেছে, যাদের আদরে আজ আমি এই অবধি, যারা এতগুলো বছর নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও আমাকে আগলে রেখেছে, কখনো বুঝতেই দেয়নি আমি তাদের সন্তান না, যারা আমার জন্য আর দ্বিতীয় কোনো সন্তান নেয়নি। সেই মা বাবাদের আমি কি করে কষ্ট দিই বলুন? আমি যে পারবো না, নিজের ভালোবাসার জন্য আমি পারবো না আমার দীপ তুল্য বাবা মাদের মনে আঘাত করতে। সেই শক্তি যে আমার নেই, আর তাদের মনে আঘাত করার আগে আমি মরে যাব, তাও তাদের মনে আঘাত করতে যে আমি পারবো না। মা বাবা যে আমার সব কিছু, মানুষ দুটি আমার প্রাণ, আমার দ্বারা সম্ভব নয় তাদের আঘাত করা। তাই আমাদের পথ এখানেই সমাপ্ত। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে শ্রাবন্তী, ফিরে তাকায় জয়ের পানে। চারপাশে নিস্তব্ধ এক পরিবেশ, বাতাসের তীব্র বেগ বইছে। জয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবন্তীর প্রতিটি শব্দ যেন বিষ মেশানো তীর হয়ে বিচ্ছিল জয়ের বুকে। গলা দিয়ে যেন আর কিছুই বেরোতে চায় না, কণ্ঠ আটকে আসে বুকের ভেতর। কেমন অদ্ভুত জ্বালা, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চোখে জল নেই, কিন্তু মনে হচ্ছে চোখ দুটো ফেটে যাবে, যেন সব কিছু ফাঁকা, সব শূন্য হয়ে গেছে। জয় তাকিয়ে থাকে সামনের দিকে, কিন্তু কিছুই দেখতে পায় না। চারপাশ ঝাপসা লাগে, মনে হচ্ছে পৃথিবীর সব শব্দ থেমে গেছে। শুধু নিজের বুকের ভেতরকার কষ্টের শব্দটা প্রতিধ্বনিত হচ্ছে বারবার, হুট করেই। আর সে নিজেকে ধরে রাখতে পারে না। চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা, পা দুটো ভেঙে আসছে। তার শক্তি নেই তার পায়ে যেন। শ্রাবন্তী জয়ের চোখের পানি দেখে এগিয়ে আসে জয়ের দিকে। তার চোখ বেয়েও পানি গড়িয়ে পড়ছে। জয় শ্রাবন্তীর পানি চোখ তুলে তাকায়। শ্রাবন্তী হাত বাড়িয়ে জয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে ইশারা করে বলে, কাঁদবে না। তা দেখে জয় মাথা নিচু করে ডুকরে কেঁদে ওঠে, তবে তার কান্নায় কোনো রকম শব্দ নেই। জয় এবার ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ে। শ্রাবন্তী তাকায় জয়ের পানে। জয় এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে,
যখন মিলন হবে না, তখন কেন আমাদের দেখা হলো বলতে পারো? তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি শ্রাবন্তী। কি করব আমি বলতে পারো? প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি যে মরে যাব। তোমার কাছে হাত জোড় করে আমার ভালোবাসা ভিক্ষা চাইছি। হয়ে যাও না আমার, প্লিজ। হাত উঠিয়ে হাত জোর করে শ্রাবন্তীর কাছে আহাজারি করছে জয়। তা দেখে শ্রাবন্তী আর না পেরে ধপ করে বসে পড়ে জয়ের সামনে। ঝড়ের গতিতে জড়িয়ে ধরে জয়কে। জয়ও শ্রাবন্তীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। শ্রাবন্তী জয়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমিও যে পারছি না। আমার ভিতরে যে কি চলছে সেটা একমাত্র আমিই জানি। কেন এলেন আমার জীবনে? কেন এলেন? আমাদের দেখা না হলে কি হতো না? ভালো না বাসলে কি হতো না আমাদের? আর ভালোই যখন বাসলাম, তাহলে এমনটা কেন হলো আমাদের সাথে? কেন হলো? আমি যে আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না। যে মা বাবা আমার সব কিছু, মাত্র কয়েকদিনের ভালোবাসার মাঝে কি করে আমি 16 বছরের ভালোবাসাকে দূরে ঠেলে দিই? তাদের কি করে আঘাত করি আমি? আমি যে পারবো না, পারবো না আমি। বলেই হাউমাউ করে কেঁদে ওঠে শ্রাবন্তী। জয় শ্রাবন্তীকে জড়িয়ে ধরে কাঁদছে। শ্রাবন্তী এবার নিজেকে সামলে নেয়, নিজেকে শক্ত করে চোখের পানি মুছে জয়কে নিজের কাছ থেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে, চলে যান, আপনি চলে যান, আর আসবেন না এই শহরে। এই শহর আপনাকে আঘাত করেছে, কেড়ে নিয়েছে আপনার ভালোবাসাকে। আর কোনোদিনও এই শহরে পা রাখবেন না আপনি, আমার কসম লাগে। আর আপনার ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে আসবেন না। এখন সব কিছু শেষ। ভুলে যান শ্রাবন্তী নামে কারো সাথে আপনার পরিচয় হয়েছে। বলেই শ্রাবন্তী জয়কে ছেড়ে দাঁড়িয়ে যায়। শ্রাবন্তী দাঁড়াতেই জয় বর্ষা থেকে উঠে দাঁড়ায়, ভেজা কণ্ঠে বলে ওঠে, তোমার শহরে পা না রাখতে পারলেও তোমাকে ভোলা আমার সম্ভব নয়। সেই শক্তি আমার নেই। জয়ের কথায় শ্রাবন্তী কড়া গলায় বলে ওঠে, আমি আপনার হওয়ার নই, তাই মনে রেখে লাভ কি? আমি কিছুদিন বাদে অন্য কারো হয়ে যাব। আর 1 সপ্তাহ বাদে আমার বিয়ে। তাই আমাকে মনে রেখে লাভ নেই আপনার। শ্রাবন্তীর কথায় জয়ের কষ্ট হলেও চাপা হেসে উত্তর দেয়, তোমাকে তো পেলাম না, তোমায় ভালোবাসতে ক্ষতি কি? তুমি না হয় স্মৃতি হয়ে থেকে যেও আমার মনের চিলেকোঠার ঘরে। জয়ের কথায় শ্রাবন্তী থেমে যায়, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে তার। তা দেখে জয় এবার হাত বাড়িয়ে শ্রাবন্তীর চোখের পানি মুছে দিতে থাকে। শ্রাবন্তী চোখ তুলে তাকায় জয়ের পানে। জয় হালকা হেসে বলে ওঠে, কাঁদছো কেন তুমি? তুমি তো ভুল কোনো সিদ্ধান্ত নাওনি। তোমার জায়গায় হয়তো আমি হলে এটা পারতাম না, হয়তো নিজেরটা আগে ভাবতাম। কিন্তু তুমি তোমার মা বাবার কথা ভেবেছো। খুব ভাগ্য করে তোমার মতো একটা মেয়ে পেয়েছে তারা। সত্যি খুব ভাগ্যবান বাবা মা। আমি তোমার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। চিন্তা করো না, আর কখনো ফিরবো না তোমার শহরে। বলেই হাসে জয়। তা দেখে শ্রাবন্তী মাথা নিচু করে শব্দহীন কান্না করে। জয় তা দেখে শ্রাবন্তীকে শান্ত কণ্ঠে বলে ওঠে, শেষবারের মতো একটি বার জড়িয়ে ধরতে পারি তোমায় শ্রাবন্তী? জয়ের কথায় তাকায় শ্রাবন্তী জয়ের পানে। কিছু সময় তাকিয়ে থেকে মাথা নাড়িয়ে বলে। তা দেখে জয় আর এক মুহূর্ত দেরি না করে ঝটপট জড়িয়ে ধরে শ্রাবন্তীকে। শ্রাবন্তী এবার জয়কে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আই লাভ ইউ। শ্রাবন্তীর কথায় জয় ডুকরে কেঁদে উঠে উত্তর দেয়, আই লাভ ইউ টু। আল্লাহর কাছে একটা প্রার্থনা করি, পরের জন্মে তোমার আর আমার মাঝে কোনো বাধা সৃষ্টি না করুক। পর জন্মে তোমার সাথে আমার আবার দেখা হোক। সে জন্মে তুমি আমার হয়ে জন্ম নিও মায়াবিনী। বলেই জয় এবার শ্রাবন্তীর কপালে ভেজা ঠোঁটে স্পর্শ করে। শ্রাবন্তী ফুপিয়ে কেঁদে ওঠে। জয় এবার শ্রাবন্তীকে ছেড়ে বলে ওঠে, যাও, নিজ গন্তব্যে ফিরে যাও। তোমার আমার এই শেষ মিলন জানি না আর দেখা হবে কিনা। নতুন জীবন নিয়ে সুখী হও, সেই দোয়াই করি। শেষবারের মতো একটা কথাই বলবো, ভালো থেকো। জয়ের কথায় এবার শ্রাবন্তী কান্না থামিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, আপনিও ভালো থাকবেন। রাত 11টা। তোরজোড়া সকলে বাড়ির বাহিরে বাগানটায় বসে আছে, শুধুমাত্র সব ছেলেরা মিলে। যেহেতু সকলে চলে যাবে 3 দিন পর, তাই একটু সকলে আড্ডা দিতে বসে।
আজকের দিনটাই তো সময়, কাল থেকে আবার তাকে অফিসে জয়েন করতে হবে। তাই আজ একটু নিজ থেকেই বসেছে সকলের সাথে আড্ডা দিতে। সকলের আড্ডার মাঝে তাহসান সিগারেটে একটা টান বসিয়ে বলে ওঠে। তাহসানের কথায় তুর্য সিগারেটে টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে বলে ওঠে। কি? তুর্যের কথায় তাহসান এবার তুর্যের দিকে তাকিয়ে বলে ওঠে। তাহসানের কথায় তুর্য তাহসানের পানে তাকায়। কিছু সময় চুপ থেকে কিছুটা ভেবে বলে ওঠে। আজকাল আমিও খেয়াল করছি, কিন্তু জিজ্ঞেস করার মতো সময় হয়ে ওঠেনি। ভেবেছিলাম আজ জিজ্ঞেস করব, কিন্তু ও তো বাসায় নেই। আমার মনে হয় ওর কিছু একটা হয়েছে, যার কারণে ওর কিছুটা আপসেট। ওকে দেখে মনে হয় কিছু একটা নিয়ে চিন্তিত আছে। আহিলের কথায় তুর্য কিছু বলে না, শুধু চুপ করে সবটা শুনতে থাকে। তার মানে সে ভুল নয়, তার মতো বাকিদের চোখেও সেটা পড়েছে। তাহলে তুর্য কিছু সময় চুপ থেকে শান্ত কণ্ঠে বলে ওঠে। ওকে, আমি দেখছি ব্যাপারটা। তাহসানের কথায় তুর্য আর কথা না বাড়িয়ে শুধু ছোট্ট করে উত্তর দেয়। হুম। তাদের কথা বলার মাঝে জয় তুর্য তারাকুঞ্জে প্রবেশ করে। এলোমেলো পায়ে হেঁটে আসছে সে বাড়ির ভেতরে। চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে আছে যেন তার কাছে। বুকের ভেতর অজস্র ব্যথা, অনুভূতির শূন্যতার। ভিতরে কি চলছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। শুধু শূন্য চোখে এলোমেলো পায়ে হেঁটে যাচ্ছে। তাজ পাশ ফিরে তাকাতেই জয়কে দেখে সকলের উদ্দেশ্যে বলে ওঠে। ওই তো জয় ভাইয়া। তাজের কথায় সকলে জয়ের পানে তাকায়, আর তাকাতেই সকলে চমকে ওঠে। জয়কে কেমন যেন দেখাচ্ছে। আজ এক অদ্ভুত জয়কে তারা দেখতে পারছে, কিভাবে এগিয়ে আসছে। তোজ বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, তার সাথে সাথে বাকিরাও দাঁড়ায়। তুর্য কি ভেবে এগিয়ে যায় জয়ের দিকে, পেছন পেছন বাকিরাও যায়। তুর্য গিয়ে দাঁড়ায় জয়ের সামনে। নিজের সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে জয় তাকায়। জয়ের চাহনি দেখে তুর্য অবাক হয়, কেমন যেন সেই চাহনি। তুর্য অবাক কণ্ঠে বলে ওঠে। কি হয়েছে তোর? তোকে এমন দেখাচ্ছে কেন? তুর্যের কথা জয়ের কানে পৌঁছায়। তুর্যকে দেখে তার বুকের ভেতরের ব্যথাটা আরো বেশি যেন প্রখর হলো। তীব্র এক যন্ত্রণা তাকে যেন শেষ করে দিচ্ছে। এই যন্ত্রণা যে সে বইতে পারছে না, কি অসহ্য রকমের সেই ব্যথা। জয় এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। হুট করেই তুর্যকে জাপটে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। মুহূর্তেই সকলে চমকে যায় জয়ের কান্নায়। অবাক হয় তুর্য। এর মাঝে বাড়ির ভেতর থেকে মেয়েরা কথা বলতে বলতে বাহিরের দিকে আসতে জয়ের কান্নার শব্দ পেয়ে অবাক হয়ে ছুটে আসে। সকলের চেয়ে বেশি অবাক হয় তাহসান, আহিল, তুর্য, নেহা। কারণ জয় হলো খুব শক্ত মনের মানুষ, যাকে কখনো তারা কাঁদতে দেখেনি। আর আজ সেই ছেলে এভাবে কাঁদছে। তুর্য বিস্মিত হয়ে আছে, বুঝতে পারছে না কি হলো জয়ের। তুর্য জয়ের পিঠে হাত রাখে। জয় এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে। আমি হেরে গেলাম আমি। পারলাম না তাকে নিজের করতে, পারলাম না রে। বিশ্বাস কর, তাকে যে এভাবে হারিয়ে ফেলবো তা আমি বুঝতে পারিনি। আমার যে খুব কষ্ট হচ্ছে, পারছি না আমি। বুকের ভেতর কি বাজে ভাবে যন্ত্রণা করছে, এক অসহ্য রকমের যন্ত্রণা। যদি জানতাম তাকে এভাবে হারাতে হবে, তাহলে কখনোই তাকে ভালোবাসতাম না, কখনোই ভালোবাসতাম না তাকে আমি। বলেই ডুকরে কেঁদে ওঠে জয়। সকলে অবাক হয়ে জয়ের কথা শুনছে। তুর্য অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে ওঠে। কাকে হারানোর কথা বলছিস তুই? আর কাকেই বা ভালোবাসিস? তুর্যের কথায় জয় কাঁদতে কাঁদতে বলে ওঠে। শ্রাবন্তীর কথা বলছি আমি। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু বলেই থামে জয়। সকলে চমকে তাকায় জয়ের পানে। বিশেষ করে তারা আর তিথিরা একে অপরের দিকে তাকায় অবাক চোখে। জয়কে থামতে দেখে তুর্য এবার জয়কে নিজের থেকে ছাড়িয়ে বলে ওঠে। কিন্তু কি বল, শ্রাবন্তী কি তোকে ভালোবাসে না? তুর্যের কথায় জয় কাঁদতে থাকে। কোনো কিছু সে বলে না। তা দেখে তুর্য ফের বলে ওঠে। কি হলো বল। তুর্যের কথায় পাশ থেকে নেহা তুর্যকে বলে ওঠে। ওকে, আগে বসা তুর্যকে দেখ, ও ঠিক মনে হচ্ছে না। নেহার কথায় তুর্য নেহার পানে তাকায়।
তারপর ফের তাকায় জয়ের পানে। কিছু সময় চুপ থেকে জয়কে নিয়ে বসায় বেতের সোফায়। সকলে পেছন পেছন সোফার কাছে এসে দাঁড়ায়। পাশ থেকে এবার তিথি আর চুপ থাকতে না পেরে মিহি কণ্ঠে বলে ওঠে, শ্রাবন্তী কি আপনাকে ভালোবাসে জয় ভাইয়া? তিথির কথায় সকলে তার পানে তাকায়। জয় তিথির কথায় চোখের পানি মুছে শান্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ বাসে। জয়ের কথায় তিথিরা চমকে তাকায়। পাশ থেকে তারা অবাক কণ্ঠে বলে ওঠে। কিন্তু শ্রাবন্তীর ধর্ম তো আলাদা। সঙ্গে সঙ্গে তুর্য সহ বাকিরা তারার পানে তাকায়। শুধু তাজ, আকাশ, লাবণ্য, মেঘা ছাড়া, কারণ তারা সেটা জানে। জয় তারার পানে তাকিয়ে ভেজা কণ্ঠে বলে ওঠে, জানি। জয়ের কথায় অবাক হয় তারারা। পাশ থেকে তুর্য অবাক হয়ে বলে ওঠে, শ্রাবন্তীর ধর্ম আলাদা মানে ও কোন ধর্মের? তুর্যের কথায় তারা তুর্যের পানে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে। আসলে তুর্য ভাই, শ্রাবন্তী হিন্দু। সঙ্গে সঙ্গে তুর্য অবাক হয়ে বলে ওঠে, কি? শ্রাবন্তী হিন্দু? তুর্যের কথায় তারা কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। তুর্যের সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। সে আর না পেরে জয়ের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে ওঠে, বলছি। তুর্যের কথায় জয় তুর্যের পানে তাকায়। সকলে জয়ের পানে তাকিয়ে আছে। জয় কিছু সময় চুপ থেকে বলে ওঠে। এরপর প্রথম থেকে সবটা খুলে বলে জয়। সকলে সবটা শুনে পুরো অবাক হয়ে গেছে। সবচেয়ে বেশি অবাক হয় তারারা। এত কিছু ঘটে গেল আর তারা কিছুই বুঝতে পারল না। এখন তো নিজেদের উপর রাগ হচ্ছে। কেমন ফ্রেন্ড তারা, যে ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের মনের কথা বুঝতে পারেনি। তুর্য সবটা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কিছু সময় চুপ থেকে গম্ভীর কণ্ঠে জয়কে বলে ওঠে, এখন রুমে যা, কাল সকালে আমি সবটা দেখছি। তাহসান ওকে রুমে নিয়ে দিয়ে আয়। তুর্যের কথায় তাহসান মাথা নাড়িয়ে সায় জানায়। জয়কে উঠিয়ে তার হাত ধরে নিয়ে যেতে থাকে বাড়ির ভিতরে। তুর্য পেছন ফিরে জয়ের যাওয়ার পানে তাকায়। জয় যেতেই তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পাশ ফিরে তারার পানে তাকায়। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়ের যাওয়ার পানে তাকিয়ে আছে। তুর্য তারার পায়ের দিকে তাকায়। কাটা পায়ে এই মেয়ে কেমন দাঁড়িয়ে আছে, তাও আবার খালি পায়ে। মুহূর্তেই তার রাগ উঠে যায়। সে বাজ খায় কণ্ঠে তারাকে ধমক দিয়ে বলে ওঠে, আর তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুর্যের ধমকে কেঁপে ওঠে তারা। তুর্যের পানে তাকাতেই তুর্য ফের ধমকে বলে ওঠে, তোকে বারবার বলেছি না বেশি হাঁটাচলা না করতে, তাও কেন বের হয়েছিস? সিঁড়ি দিয়ে তোকে নামতে নিষেধ করেছি, তারপরও কেন নেমেছিস, তাও আবার খালি পায়ে? এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকারের। তুর্যের কথায় তারা তো পুরো যাব বাবা, সে আবার কি করলো? সে তো খালি চুপচাপ দাঁড়িয়েই ছিল। কার থেকে কার কাছে আসলো? দিব্যি তো জয়কে নিয়ে পড়েছিল, এখন আবার তার কাছে কেন এলো? ভাবতে থাকে তারা। তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য রেগে তারার কাছে গিয়ে তাকে পাঁজা কোলে তুলে নেয়। তারা তুর্যের শার্টের কলার আঁকড়ে ধরে। তুর্য তারার পানে তাকিয়ে বাজ খায় কণ্ঠে বলে ওঠে, পা ভালো না হওয়া অবধি যদি তোকে দেখেছি আর একদিন খালি পায়ে এভাবে ঘুরঘুর করতে, তাহলে পা আর তোর সাথে থাকবে না, বলে দিলাম। বলেই থামে তুর্য। তারা ভয়ে শুকনো ঢোক গিলে। তুর্য পেছন ফিরে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তোরা গিয়ে শুয়ে পড়, কাল সকালে বাকিটা আমি দেখছি। তুর্যের কথায় সকলে মাথা নাড়িয়ে সায় জানায়। তা দেখে তুর্য আর কথা না বাড়িয়ে তারাকে নিয়ে সামনের দিকে ফিরে হাঁটা দেয় বাড়ির ভেতরে। তুর্য তারাকে নিয়ে যেতেই বাকিরাও আর না দাঁড়িয়ে থেকে পেছন পেছন হাঁটা দেয় বাড়ির ভেতরে যাবার জন্য। তুর্য তারাকে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, এখানে চুপচাপ বসে থাক, আর না হয় ঘুমা কিছু সময়। আমি এখন একটু কাজ করতে বসবো, যা প্রয়োজন পড়বে আমাকে বলবি। তুর্যের কথা শুনে তারা চোখ মুখ কালো করে একপাশে মাথা নাড়িয়ে সায় জানায়। তা দেখে তুর্য আর কিছু না বলে সোজা সোফায় গিয়ে বসে পড়ে। টি টেবিলে রাখা ল্যাম্পটা খুলে বসে পড়ে কাজ করতে। তারা সেদিক পানে এক পলক তাকিয়ে মুখ ভেঙচি কেটে। তুর্য না শোনার মতো করে তাকে ভেঙিয়ে বলে ওঠে, এখানে চুপচাপ বসে থাক আর না হয় ঘুমা কিছু সময়। আমি এখন একটু কাজ করতে বসবো। যা যা প্রয়োজন পড়বে আমাকে বলবি। যত সব ঢং, বিদেশি হিটলার কোথাকারে। বলেই তারা বিছানা থেকে নেমে ফ্লোরে পা রাখতেই তুর্য পাশ ফিরে তাকিয়ে তারাকে নামতে দেখে
বাজখাই কণ্ঠে বলে ওঠে। বিছানা থেকে নামছিস কেন? তুর্যের কথায় তারা ভয়ে কেঁপে ওঠে, আমতা আমতা করে বলে ওঠে। চেঞ্জ করব, গরম লাগছে। তারার কথায় তুর্য শান্ত হয়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে। ওকে যা। তুর্যের কথায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তুর্য এবার কাজে মন দেয়। তারা পা বাড়িয়ে কাপড় থেকে একটা ঢিলে ঢালা টি শার্ট ও একটা পাতলা কাপড়ের প্যান্ট বের করে ওয়াশরুমে চলে যায়। তারা ওয়াশরুমে যেতেই তুর্য এক পলক তাকিয়ে ফের কাজে মন দেয়। 10 মিনিট পর তারা ওয়াশরুমের দরজা খুলে উঁকি মারে তুর্য কাজ করছে। এদিকে তারা পড়েছে বেশ বিপদে। কি করে তুর্যকে ডাকবে বুঝতে পারছে না। বেশ ইতস্তত বোধ করছে সে। ডাক দিতে গিয়েও পারছে না। বড্ড হাঁসফাঁস করছে সে। কিভাবে ডাকবে বুঝতে পারছে না। এভাবেই আরও 5 মিনিট সে দাঁড়িয়ে থাকে। এবার আর না পেরে মনে মনে সাহস করে বলে ওঠে। এত ইতস্তত কেন হচ্ছিস তারা? তুর্য ভাই তো তোরই স্বামী, তাই না? তাহলে তার কাছে লজ্জা কিসের? ওকে ডান। তুই কিচ্ছু, ওকে ডান, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। একা একা কথাগুলো বলে এবার তারা সাহস করে তুর্যের পানে তাকিয়ে আমতা আমতা করে ডেকে ওঠে। তো তুর্য ভাই? তারার ডাকে চোখ তুলে তাকায় তুর্য। তারা ওয়াশরুমের দরজার কিছুটা আড়ালে দাঁড়িয়ে আছে। পরনে তার টি শার্ট ও প্যান্ট। তুর্য তারাকে এভাবে আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। বল। তুর্যের এমন কণ্ঠে তারা ভয়ে শুকনো ঢোক গিলে। সে বলবে কি? কণ্ঠ শুনেই তো বলার মতো ভাষা সে হারিয়ে ফেলেছে। তুর্য তারাকে কিছু না বলে দাঁড়িয়ে থাকতে দেখে কর্কশ কণ্ঠে বলে ওঠে। কি হলো, কিছু না বলে দাঁড়িয়ে আছিস কেন? তুর্যের কথায় তারা এবার তুর্যের পানে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। একটু এদিকে আসবেন প্লিজ। তারার কথায় ভ্রু কুচকে তাকায় তুর্য। তারাকে পা থেকে মাথা অবধি একবার পরখ করে। তারাকে দেখে মনে হচ্ছে কিছু একটা সমস্যায় পড়েছে। তাই তুর্য আর কথা না বাড়িয়ে বসা থেকে উঠে টি শার্টটা একটু নিচের দিকে টেনে তারার কাছে আসে। তারা তুর্যকে আসতে দেখে হাত কচলাতে শুরু করে। কেমন জানি একটা লাগছে। তুর্য তারার কাছে এসে তারার পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। বল। তুর্যের কথায় তারা কাঁপা কাঁপা চোখে তুর্যের পানে তাকিয়ে দরজার আড়াল থেকে বেরিয়ে এসে কিছু না বলে শুধু ধীরে ধীরে পেছনে ফিরে যায়। তুর্য ভ্রু কুচকে তাকায়, তাতে বুঝে উঠতে পারে না সে কিছু। তারা এবার চোখ খিচে বন্ধ করে আমতা আমতা করে বলে ওঠে। হাতে ব্যথা পাচ্ছি, ওটা খুলতে পারছি না। তারার কথায় তুর্যের কপালে 3 ভাঁজ পড়ে। কি খুলতে পারছে না সেটা বুঝে উঠতে পারে না তুর্য। কিছু সময় সেইভাবেই দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে সে। তারপর হুট করে কিছু একটা মাথায় আসতে তুর্যের চোখ যায় তারার পিঠের দিকে আর বুঝে ফেলে কিসের কথা বলছে তারা। তুর্য এবার বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বিনা সংকোচে হাত বাড়িয়ে তারার টি শার্টের ভেতরে হাত ঢুকায়। সঙ্গে সঙ্গে তারা নিজের দাঁতে দাঁত চেপে খামচে ধরে তার টি শার্টখানা। তুর্য ইনারের হুক খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। এগুলো পড়তে কে বলেছে তোকে? তুর্যের কণ্ঠ শুনে তারা এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। না পারলে কেমন আনইজি ফিল হয়। তুর্য তারার কথা শুনে হুক খুলে টি শার্ট থেকে হাত বের করে। তুর্যের হাত বের করতেই তারা তুর্যের দিকে ফিরে তাকায়। তুর্য তারাকে তাকাতে দেখে কর্কশ কণ্ঠে বলে ওঠে। আনইজি ফিল হলে হোক, এগুলো আর পড়ার দরকার নেই। তাহসানরা যতদিন আছে বাসায় ততদিন পড়িস, তারপর থেকে আর পড়ার দরকার নেই। সারাদিন তুই আর তিথি বাসায় থাকবি, কোনো পুরুষ মানুষ থাকবে না। আমি কোনো পুরুষ সার্ভেন্ট রাখিনি, 2জন মহিলা রেখেছি, তাই সমস্যা হবে না। তাজ বাসায় থাকলে শুধু ওড়নাটা ভালো করে দিয়ে রাখবি, তাহলেই হবে। এসব ফালতু জিনিস পড়ার কোনো দরকার নেই, বুঝতে পেরেছিস? তুর্যের কথায় তারা সঙ্গে সঙ্গে ওপর নিচ মাথা নাড়ায়। তা দেখে তুর্য আগের ন্যায় বলে ওঠে। যা, এটা খুলে বিছানায় শুয়ে পড়। আমি 10 মিনিট পর কাজটা শেষ করে আসছি। তুর্যের কথায় তারা কিছু না বলে শুধু মাথা নাড়ায়। তা দেখে তুর্য আর কোনো কথা বাড়ায় না, চলে যায় ফের সোফার দিকে। তুর্য চলে যেতেই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে চলে যায়। আর তুর্য বসে পড়ে কাজ করতে। মিনিট 5-এর মাঝে তারা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বের হতেই দেখতে পায় তুর্য কাজ করছে।
তারা আর সেদিকটা না ঘেটে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তবে ঘুম আসছে না তার। বালিশের পাশেই তুর্যর ফোন ছিল। সে আর কিছু না ভেবে ফোনটা হাতে তুলে নেয়। গেমস খেলবে সেটা ভেবে ফোনের লক খোলে। তবে যেটা ভেবে সে ফোনটা হাতে নেয় সেটা আর করে না। চোখের সামনে গ্যালারিটা ভাসতেই কী ভেবে সে গ্যালারিতে ঢুকতেই দেখতে পায় প্রায় 5,000-এর মতো ছবি। তারা তো দেখেই অবাক। এত ছবি কিভাবে? এত ছবি বুঝি তুর্য ভাই তোলে? তারা ভাবে কি কি ছবি আছে তা দেখা যাক ভেবে সে সবগুলো ফাইল চেক করতে থাকে। তবে সবচেয়ে বেশি অবাক হয় সব ফাইল মিলিয়ে কেবলমাত্র 700 ছবি তুর্যের ও তাহসান, নেহা এদের গ্রুপ পিক, তো কাজের কিছু ডকুমেন্টস। তারা অবাক এখানে। তবে এখানে তো 5,000 ছবি দেখাচ্ছে, তাহলে 700 কিভাবে হয়? ভেবে সে বাকি ছবি খুঁজতে থাকে। তখনই তার চোখ যায় বউ বলে একটা ফাইলের মাঝে, যেখানে ওপরের প্রোফাইল হিসাবে ভেসে আছে একটা ছোট্ট বাচ্চার ছায়ার ছবি। চিনতে অসুবিধা হয় না তার। সেই ছবিটা যেটা তুর্যের প্রোফাইলে দেখেছিল। তার আর ইচ্ছে জাগলো এখানে কার ছবি ও এই বাচ্চা মেয়েটা কে তা দেখার জন্য। যেই ভাবা সেই কাজ। সে ফাইলটিতে ঢোকে। তবে সবার আগে ছবি দেখার আগে সে খেয়াল করে এখানে কত ছবি আছে। এখানে প্রায় 4,300 ছবি আছে। তার আর বুঝতে বাকি রয় না এই ফাইলেই সব ছবি। এবার ছবির দিকে তাকায়, আর তাকাতেই সে স্তব্ধ হয়ে যায়। এখানে তার ছবি। তারা প্রথম ছবিটিতে ক্লিক করে, যেটা তানিয়া বেগম ও তৌহিদ খানের রিসেপশনের ছবি। সে কারোর সাথে কথা বলছে, তবে কার সাথে কথা বলছে তাকে দেখা যাচ্ছে না। ছবিটি যে তার অজান্তে তোলা সে বুঝতে পারছে। এরপর এক এক করে তার ছবিগুলো দেখতে থাকে। তৌহিদ খানের বিয়ে থেকে শুরু করে সব ছবি শুধুমাত্র তার একার, আর সবগুলোই তার অজান্তেই তোলা। কিছু ছবিতে তুর্য তার পাশে আছে, দুজনে কথা বলার মাঝখানে হয়তো কেউ তুলেছে দূর থেকে, যা সবগুলো ছবি অসাধারণ সুন্দর হয়েছে। তারা একে একে সব দেখতে থাকে। বেশ অবাক হয় সে। তুর্য দেশে আসার পর থেকে প্রতিদিনের একটা একটা ছবি আছে এখানে। তারা সবগুলো অবাক হয়ে দেখছে। একে একে তারা খেয়াল করে একটা ছবি, যেটা আজ থেকে 3 বছর আগের তোলা। তার আর বেশ মনে আছে সেদিন সে আর তিথি পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিল, তখনকার ছবি। এটা রাস্তায় কিছু বাচ্চাদের সে বেলুন দিচ্ছিল, গাল ভরা হাসি তার। তারা বেশ অবাক হয় এই ছবি তুর্য পেল কোথায়। তারা এবার ফোন থেকে চোখ সরিয়ে অবাক চোখে তুর্যের পানে তাকায়। তুর্য মন দিয়ে কাজ করছে। তারা ফের তাকায় ফোনের দিকে। এরপর ছবিগুলো দেখতে থাকে। সে আরও অবাক হয় কত কত বছর আগের ছবি। তার স্কুল লাইফ থেকে শুরু করে সব ছবি এখানে আছে। তারা অবাক হয়ে সবটা দেখছে। তার ক্লাস 5 থেকে শুরু করে সমস্ত ছবি তুর্যের কাছে। তারা অবাকের ওপর অবাক হচ্ছে। এরপর তার সামনে আসে আর একটা ছবি, সেই বাচ্চার ছবিটা। তারা ভাবে হয়তো বাচ্চার ফেস দেখা যায়, ছবিটাও আছে এখানে। তারা তড়িঘড়ি করে অপর ছবিটিতে যায়, আর যেতেই যা দেখে তাতে থমকে যায় সে। তার আর কোনো কিছু বুঝতে বাকি রয় না। সেই বাচ্চা মেয়েটি আর তার পাশে 12 বছরের একটা ছেলে ফোন হাতে বাচ্চা মেয়েটির ছায়ার ছবি তুলছে, আর বাচ্চা মেয়েটি তা দেখে খিলখিল করে হাসছে। তার আর বাচ্চা দুটোকে চিনতে একদম ভুল হয় না। সেটা যে সে আর তার তুর্য ভাই সেটা সে বেশ ভালোভাবে বুঝতে পারে। মুহূর্তেই তার আর চোখ ভিজে ওঠে, ছলছল চোখে তাকায় তুর্যের পানে। তুর্যের খেয়াল নেই এসবে, সে তো কাজে ব্যস্ত। তারা ধীর গতিতে তাকায় ছবিটির দিকে। বাকি ছবিগুলো সে এবার ধীরে ধীরে দেখতে থাকে। এখানে সব তার আর তুর্যের ছোটবেলার ছবি। অপর ছবিতে যেতেই দেখে তুর্য তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তুর্যের কাঁধে মাথা রেখে তুর্যের গলা জড়িয়ে ধরে চুপচাপ তাকিয়ে আছে। অপর ছবিতে যেতে দেখে তুর্য বেঞ্চে বসে আছে, আর তার কোলে মাথা রেখে সে শুয়ে আছে। এভাবে এক একটা ছবি সে দেখতে থাকে।
প্রতিটা ছবিতে এবার সে আর তুর্য একসাথে। কোনোটিতে সে তুর্যের কোলে বসে কাঁদছে, তো কোনোটিতে তুর্য হাঁটু গেড়ে নিচে বসে আছে আর সে হেসে তুর্যের গালে চুমু খাচ্ছে। তারা আর থাকতে পারে না, চোখ ভিজে উঠছে তার। এই বুঝি পানি গড়িয়ে পড়বে চোখ বেয়ে। তারা এবার ফোন ছুঁড়ে বিছানায় রেখে শোয়া থেকে উঠে দৌড়ে গিয়ে তুর্যের কোলে বসে তাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। হতভম্ব হয়ে যায় তুর্য। হুট করে এমন হয় কিছুটা আটকে যায় সে। হঠাৎ কি হলো সে বুঝতে পারেনি। এরপর যখন তারার কান্নার শব্দ তার কানে আসে তখন সে তারাকে আগলে হন্তদন্ত হয়ে বলে ওঠে, কি হয়েছে বাবুই, কাঁদছিস কেন? কি হয়েছে তোর বাবুই? বলেই জিজ্ঞেস করতে থাকে তুর্য। এদিকে তারা তুর্যকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। তুর্য বেশ ঘাবড়ে যায়। হুট করে মেয়েটার কি হলো? একটু আগেও তো ভালো ছিল, মেয়েটা তাহলে হঠাৎ এভাবে কাঁদছে কেন? তুর্য এবার তারার মাথায় হাত বুলিয়ে ফের বলে ওঠে, কি হয়েছে বল, কাঁদছিস কেন এভাবে? কিছু দেখে কি ভয় পেয়েছিস? বল আমায়। এবারও কিছু বলে না তারা। সে তুর্যকে জড়িয়ে ধরে কাঁদছে। তারা কিছু বলছে না দেখে তুর্য তারাকে নিজের থেকে ছাড়িয়ে জিজ্ঞেস করতে নিলে পারে না সে। তারা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। তা দেখে তুর্যের ভয় লাগছে। সে বারবার জিজ্ঞেস করে যাচ্ছে কিন্তু তারা কিছু বলছে না। তা দেখে তুর্য হতাশার নিঃশ্বাস ছাড়ে। সে বুঝতে পারে তারা এখন কিছু বলবে না, তাই আর সে তারাকে ঘাটে না। সে তারাকে পাঁজা কোলে তুলে নেয়। তারা তার গলা আঁকড়ে ধরে এবার কাঁদছে, তবে ফুপিয়ে ফুপিয়ে, তেমন বেশি শব্দ হচ্ছে না। এবার তার কান্নায় তুর্য তারাকে বিছানায় শুয়ে দিয়ে সরে আসতে নিলে তারা তার টিসের খামচে ধরে আরো জোরে কেঁদে ওঠে। তুর্য তা দেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, আমি কোথাও যাচ্ছি না তো, আমি আসছি, লাইট অফ করে আসি। আমি যাবো না কোথাও, লাইট অফ করে আমি আসছি তোর কাছে। বলেই তুর্য তারার হাত থেকে টি শার্টটা ছাড়িয়ে নেয়। তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তুর্য তা দেখে তড়িঘড়ি লাইট অফ করে কোনো রকম টি শার্টটা খুলে এসির পাওয়ার হালকা বাড়িয়ে দিয়ে তারার পাশে গিয়ে শুয়ে পড়ে। তুর্য শুতেই তারা তুর্যকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে কাঁদছে। তুর্য তারাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, এভাবে কাঁদছিস কেন? তোর কান্না আমার সহ্য হয় না। প্লিজ শোনা, এভাবে কাঁদিস না। দেখ আমি এই যে তোর কাছেই আছি, কোথাও যাইনি তো আমি, তাহলে কাঁদছিস কেন? বলেই থামে তুর্য। তারা এবার হেঁচকি তুলে কাঁদছে, তবে তার কান্নায় কোনো শব্দ নেই। মাঝে মাঝে হেঁচকি তোলার শব্দ শোনা যাচ্ছে। তুর্য তারার কপালে চুমু এঁকে আদুরে কণ্ঠে বলে ওঠে, এভাবে কাঁদিস না সোনা। দেখ কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে, আর কাঁদতে হবে না তোকে। আমি আমার বাবুয়ের কাছে আছি তো, নাকি? তাহলে আমার বাবু এইভাবে কান্না করছে কেন শুনি? আর এক ফোঁটা চোখের পানি যদি বের হয়েছে তাহলে তুর্য কিন্তু তার বাবুইকে এক্ষুনি ছেড়ে চলে যাবে। তুর্যের শেষ কথা শুনে তারা তুর্যের আর কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তা দেখে তুর্য হালকা হেসে বলে ওঠে, ওকে, যদি না চাস আমি যাই, তাহলে কান্না বন্ধ কর। যদি কাঁদিস তাহলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব, বলে দিলাম। তুর্যের কথায় তারা সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দেয়। এবার সে নাক টেনে কাঁদছে, তবে চোখের পানি পড়ছে না এবার। তুর্য তারাকে থামতে দেখে এবার সে তার বুক থেকে তারাকে উঠিয়ে তার চোখের সামনে আনে। তারা তুর্যের পানে দাঁকিয়ে নাক টানছে। তুর্য তারার চোখ মুখের অবস্থা দেখে হাত বাড়িয়ে তারার চোখের পানি মুছিয়ে দিতে দিতে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, এভাবে কেউ কাঁদে? কি হাল করেছিস মুখটা, দেখ তো, পুরো চোখ মুখ কেমন ফুলে গেছে। আমাকে জ্বালাতে খুব ভালো লাগে তোর, তাই না? বলেই অসহায় চোখে তাকায় তারার পানে। তারা এবার নাক টানছে, তবে কিছু বলছে না। তা দেখে তুর্য বুঝতে পারে এই মেয়ে মুখে কুলো পেটেছে, এ আর আজ কথা বলবে না। তাই তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারা সারা মুখে টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দেয়। তারা তুর্যের ঠোঁটে স্পর্শ পেয়ে শান্ত হয়ে যায় একেবারে। তুর্য এবার তারার ঠোঁটে শব্দ করে একটা চুমু এঁকে তারার পানে তাকিয়ে তারাকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে থমথমে কণ্ঠে বলে ওঠে, অনেক কেঁদেছেন, এবার ঘুমান। আর একটা আওয়াজও যাতে আমার কানে না আসে বলে রাখলাম। তুর্যের কথায় কোনো রকম আওয়াজ করে না তারা। উল্টো তুর্যকে ভালো করে জড়িয়ে ধরে ভদ্র মেয়ের মতো চোখ বন্ধ করে নেয়।
তুর্য তারাকে চোখ বন্ধ করতে দেখে অবাক হয়ে তাকায়, বুঝে উঠতে পারে না হুট করে মেয়েটা এভাবে কাঁদলো কেন। বেশ ভালোই তো ছিল, তাহলে কি এমন হলো হঠাৎ যে এভাবে কাঁদলো ভেবে পায় না তুর্য। তুর্যের ভাবনার মাঝেই তারা ঘুমিয়ে পড়ে। তার ভারী নিঃশ্বাসের আওয়াজ পায় তুর্য। তুর্য এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারার চুলগুলো কানের পিঠে গুজে দেয়। তারার উঠে যাওয়া টি শার্টটা পেটের ওপর থেকে টেনে সেটা নিচে নামিয়ে দেয়। পেট ঢেকে সেখানটায় জড়িয়ে ধরে তারার কপালে আলতো চুমু আঁকে। তারাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। তার কিছু সময় বাদে সেও ঘুমের দেশে পাড়ি দেয়। সকাল 8টা। তারা পিটপিট করে চোখ খুলে তাকায়। বাহিরের পর্দা ভেদ করে আসা সকালের অলস ছোঁয়া রোদ তার ঘুম ভাঙিয়ে দেয়। তারা চোখ খুলে আগে তার পাশে তাকায়, তুর্য তার সাথে আছে কিনা তা দেখতে, কিন্তু তাকাতে দেখে তুর্য তার সাথে নেই। তারা ঘুমো ঘুমো চোখে সামনের দিকে তাকাতেই দেখতে পায় তুর্য বিছানায় বসে উল্টো পাশ ফিরে কিছু যেন একটা করছে। তার দিকে পিঠ দিয়ে বসার দরুন দেখা যাচ্ছে না। তারা তুর্যকে দেখে অলস ভঙ্গিতে বিছানায় গড়াতে গড়াতে এসে তুর্যের হাতের নিচ দিয়ে মাথা ঢুকিয়ে দেয়। তুর্যের কোলে মাথা রাখে। তুর্য বসে বসে ল্যাপটপে কাজ করছিল। এমন সময় তারা তার কোলে মাথা রাখায় সে পাশ ফিরে তাকায়। তাকিয়ে তারাকে দেখে ল্যাপটপটা অফ করে। তারার পানে তাকিয়ে হালকা হাসে। হাত বাড়িয়ে তারার গালে স্লাইড করতে করতে আদুরে কণ্ঠে বলে ওঠে, ঘুম হয়েছে আমার বাবুইয়ের? তুর্যের কথা শুনে তারা হালকা হেসে বলে ওঠে। তারার কথা শুনে তুর্য হালকা হেসে তারার এলোমেলো চুলগুলো গোছাতে গোছাতে বলে ওঠে, ওকে, তাহলে ফ্রেশ হয়ে আয়, তারপর নিচে গিয়ে একসাথে ব্রেকফাস্ট করব, চল। তুর্যের কথা শুনে তারা মাথা নাড়িয়ে সায় জানায়। তা দেখে তুর্য ঝুঁকে তারার ঠোঁটে ছোট্ট একটা চুমু আঁকে। তাতে তারা তৃপ্তির হাসি হাসে। তারা এবার অলস ভঙ্গিতে তুর্যের কোল থেকে মাথা উঠিয়ে বিছানা থেকে নামে। তুর্য তাকায় তারার পানে। তারা অলস ভঙ্গিতে ঢুলতে ঢুলতে এবার ওয়াশরুমের দিকে যেতে থাকে। তুর্য তারাকে পেছন থেকে পরখ করছে। তারার চুল পুরো এলোমেলো হয়ে আছে। পরনের প্যান্টটা হাঁটু অবধি উঠে আছে। তারার এই অবস্থা দেখে তুর্য শব্দবিহীন হেসে ফের মনোযোগ দেয় কাজে। প্রায় 20 মিনিট পর একেবারে ফ্রেশ হয়ে বের হয় তারা। এখনও সে হেলছে। তুর্য কাজ শেষ করে কাবার্ড খুলে যেন কি করছিল। এমন সময়ে তারাকে বের হতে দেখে সে পেছন ফিরে তাকায়। আর তাকাতেই দেখে তারার টি শার্ট পুরো ওপর দিক থেকে ভিজে একাকার। তার উপর সে এখনো কেমন অলসের মতো ঢুলছে। তুর্য তারার কাণ্ড দেখে হতাশার নিঃশ্বাস ফেলে কাবার্ড থেকে টাওয়াল বের করে এগিয়ে যায় তারার কাছে। তারার সামনে এসে তারার মুখ গলা মুছতে মুছতে মৃদু রাগী কণ্ঠে বলে ওঠে, কি করেছিস? টি শার্টটা ভিজে পুরো একাকার হয়ে গেছিস। বলেই তুর্য তারার মুখ গলা টি শার্ট মুছে দিতে থাকে। তারা ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকে। তুর্য এবার তারার মুখ মুছিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, আর যাতে না দেখি এসব, তাহলে কিন্তু মার একটাও মাটিতে পড়বে না, সব তোর এই সুন্দর গালে পড়বে বলে দিলাম। তুর্যের কথায় তারা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো ফেস করে তাকায়। তা দেখে তুর্য আগের ন্যায় বলে ওঠে, এরকম ইমোশনাল ফেস করে লাভ নেই, আমাকে ব্ল্যাকমেল করা যাবে না, এই আমি বলে দিলাম। তুর্যের কথায় তারা এবার মুখ ভোতা করে ফেলে। তা দেখে তুর্য তারার হাত ধরে থমথমে কণ্ঠে বলে ওঠে, অনেক হয়েছে, এবার আয়, তোকে একটা জিনিস দেবার আছে আমার। বলেই তারাকে আর কিছু বলতে না দিয়ে তারার হাত ধরে কাবার্ডের সামনে দাঁড় করায়। তারা তা দেখে এবার ভ্রু কুঁচকে তাকায়। তুর্য এবার হাত ছেড়ে কাবার্ড থেকে একটা ব্রিফকেস বের করে তারার সামনে এনে ধরে। তারা তা দেখে এবার অবাক কণ্ঠে বলে ওঠে, এটাই কি তুর্য ভাই? তারার কথায় তুর্য এবার হালকা হেসে ব্রিফকেসটা তারার হাতে ধরিয়ে দেয়। তারা সেটার ভার সইতে না পেরে হাত ফসকে পড়ে যেতে নিলে ভালো করে ধরে। ব্রকুচকে তাকায় তুর্যের পানে। তুর্য হালকা হেসে বলে ওঠে, এটাই তোর কাবিন নামের 5 কোটি টাকা, সাথে আমার বাড়ির ও কোম্পানির দলিল সহ সব দেয়া আছে। নিয়ম অনুযায়ী এগুলো বাসর রাতে পরিশোধ করতে হয়, কিন্তু তখন এর কিছুই আমার কাছে ছিল না, তাই আজ দিলাম। তুর্যের কথায় তারা অবাক কণ্ঠে বলে ওঠে, এত টাকা দিয়ে আমি কি করব তুর্য ভাই?
খাবো না মাথায় দিব, আমার এত টাকা চাই না, এসব আপনি আপনার কাছে রেখে দিন। বলেই ব্রিফকেসটা এগিয়ে দেয় তুর্যের দিকে। তুর্য তা দেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, প্রথমত এটা তোর প্রাপ্য, দ্বিতীয়ত এই টাকাগুলো তোর, আমার নয়। তাই এটা দিয়ে তুই খাবি না মাথায় দিবি তা আমি জানি না, তোর কাছে রেখে দে, কখনো কাজে লেগে যেতে পারে। আর হ্যাঁ, এ নিয়ে আর আমি একটা কথাও শুনতে চাই না যে এই টাকাগুলো তোর কাছে চাই না, এটা তোর অধিকার। তাই এগুলো তোকে আমি দিলাম ইসলামী মতে, বিয়ের দিনমোহর যত তাড়াতাড়ি পারা যায় পরিশোধ করা ভালো। আমিও তাই করলাম, তাই এ নিয়ে আর আমি একটা কথাও শুনতে চাই না, বুঝলি? শেষের দিকে একটু কঠিন কণ্ঠে কথাগুলো বলে তুর্য। তুর্যের কথা শুনে তারা অসহায় চোখে তাকায় ব্রিফকেসটার দিকে। সে ভেবে পায় না এত টাকা দিয়ে সে কি করবে। আবার এদিকে তুর্যও বলে দিয়েছে এ নিয়ে আর কথা শুনতে চায় না। তুর্য তারাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সে এবার বলে ওঠে, ড্রেস চেঞ্জ করে নিচে আয়, আমি অপেক্ষা করছি, একসাথে খাবো। বলেই তুর্য চলে যেতে নিলে কি মনে করে ফের ফিরে আসে। তারা তুর্যকে ফিরে আসতে দেখে তাকায় তুর্যের পানে। তুর্য তারার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, তোর নোজ পিয়ার্সিং করা না? তুর্যের হুট করে এমন কথায় তারা থতমত খেয়ে আমতা আমতা করে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, তারার কথায় এবার তুর্য তারাকে ড্রেসিং টেবিলের দিকে ইশারা করে দেখিয়ে বলে ওঠে, ওখানে সবগুলো গহনা রেখে দিয়েছি, নতুন বউদের যে যে গহনাগুলো লাগে আর কি সব সময় পরার জন্য, এখান থেকে রোজ সেই গহনাগুলো পরবি। আমি যাতে কখনো তোকে দেখি না হাত নাক এসব খালি, তাহলে তোর খবর আছে। আমার বউ হয়ে তুই হাত নাক গড়া এসব খালি রেখে কেন ঘুরবি? আর সবচেয়ে বড় কথা, তোর বিয়ে হয়েছে, তার প্রমাণ হিসেবে এখন থেকে সব সময় এগুলো পরে ঘুরবি। এখনই এগুলো সব পরে নিচে আয় ফার্স্ট, আমি অপেক্ষা করছি। বলেই তুর্য আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ধূপধাপ পা ফেলে চলে যায়। এদিকে তারা হাঁ করে তাকিয়ে আছে তুর্যের যাওয়ার পানে। ফের তাকায় একবার হাতে থাকা ব্রিফকেস ও ড্রেসিং টেবিলের দিকে অসহায় চোখে। সকাল 10টা, সকলে নিচে ড্রয়িং রুমে বসে আছে। সকলে টুকটাক কথাবার্তা বলতে ব্যস্ত। এর মাঝে সিঁড়ি বেয়ে নেমে আসে জয়, হাতে তার লাগেজ। আহিল সিঁড়ির দিকে তাকাতে জয়কে লাগেজ হাতে নামতে দেখে দাঁড়িয়ে পড়ে। সকলে আহিলের দাঁড়িয়ে যাওয়ার দিকে তাকায়। আহিল অবাক কণ্ঠে বলে ওঠে, কিরে জয়, হাতের লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস? আহিলের কথায় সকলে পেছন ফিরে তাকায়। তুর্য তাজ আজকে বাসায় আছে। যদিও ভেবেছিল আজ জয়েন করবে, তবে আজ জয়েন করেনি অফিসে, তাই সকলের সাথে নিচে বসেছিল। সে পেছন ফিরে জয়কে দেখে দাঁড়িয়ে পড়ে। জয় সিঁড়ির শেষ ধাপে এসে মলিন হেসে বলে ওঠে, আমি আজ কানাডা ফিরছি। সকলে জয়ের কথায় ভ্রু কুঁচকে ফেলে। তারা আর তিথি একে অপরকে চোখের ইশারা করে জিজ্ঞেস করে কি হয়েছে। তুর্য চুপচাপ দাঁড়িয়ে আছে, এখনো সে কিছু বলছে না। পাশ থেকে তাহসান এগিয়ে গিয়ে বলে ওঠে, আমার এখানে ভালো লাগছে না, দম বন্ধ লাগছে, তাই এখান থেকে আমি চলে যেতে চাই। নিজের শহরে গিয়ে বাঁচতে চাই, তাই চলে যাচ্ছি। তোরা বরং পরে চলে যাস, কিন্তু আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। জয়ের কথায় এবার তুর্য আর চুপ না থেকে কোনো কথা না বলে সোজা জয়ের কাছে গিয়ে জয়ের হাত ধরে নিয়ে যেতে শুরু করে। সকলে অবাক হয়ে তাকায় তাদের দিকে। জয় অবাক কণ্ঠে তুর্যকে বলে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? জয়ের কথায় তুর্য যেতে যেতে থমথমে মেজাজে উত্তর দেয়। শ্রাবন্তীর কাছে। তুর্যের কথায় জয় অবাক হয়ে বলে ওঠে, কেন? জয়ের কথায় এবার তুর্য থেমে গিয়ে জয়ের পানে তাকিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে। ওর বাবা মায়ের সাথে কথা বলতে। তুর্যের কথায় জয় তৎক্ষণাৎ কঠিন কণ্ঠে বলে ওঠে, তার প্রয়োজন নেই, আমি চাই না তুই কথা বল। যা হচ্ছে সেটা আমি মেনে নিয়েছি, আর আমি চাই না আমার করা কোনো ভুলের জন্য শ্রাবন্তী কষ্ট পায়। আমি ওর সিদ্ধান্তকে সম্মান জানাই। ওর মা বাবার জন্য যেটা করেছে সেটা একদম ঠিক করছে, তাই আমি চাই না এ নিয়ে আর কিছু হোক। কাল রাতে আমরা দুজন সবটা শেষ করে দিয়েছি। জয়ের কথায় তুর্য জয়ের হাত ছেড়ে দেয়। চুপচাপ তাকিয়ে থাকে জয়ের পানে। জয় এক পলক তাকায় তুর্যের হাতের দিকে। তাহসান পাশ থেকে চিল্লিয়ে বলে ওঠে। তাহসানের কথায় জয় এবার চিল্লিয়ে বলে ওঠে, মানতে হবে তোদের, আমি মেনে নিতে পারলে তোরা কেন পারবি না? আমি আমার ভাগ্য মেনে নিয়েছি, এবার তোরাও মেনে নে।
আর তাছাড়া ভালোবাসলে যে তাকে পেতেই হবে এমন তো কোথাও লেখা নেই। আমি শ্রাবন্তীকে ভালোবাসি, শ্রাবন্তী আমায় ভালোবাসে, এটাই সত্যি। এর থেকে বড় আর কিছুই নেই। আমার জন্য এটুকুই যথেষ্ট। আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। আমি চাই না ওর মনে আঘাত করতে। ওর কদিন বাদে বিয়ে, এট লাস্ট এটা তো বোঝ। শ্রাবন্তীর বাবা কতগুলো বছর ধরে এই বিয়ে নিয়ে ভেবে রেখেছে, মেয়েকে তার কাছে রাখবে বিয়ে দিয়ে। নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও দিনের পর দিন শ্রাবন্তীর জন্য কত কি করে গেছে। শ্রাবন্তীর জন্য তারা দ্বিতীয় কোনো সন্তান নেয়নি, আর আমি সেই বাবা মাকে কষ্ট দিয়ে বলছিস শ্রাবন্তীকে নিজের করে নিতে? সেটা আমি কি করে করব? সেটা আমি কখনোই করব না। তাই আমি চাই না এই বিষয়টা আর এগোস। এটা এখানেই শেষ কর তোরা।